আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি তো প্রেস ব্রিফিং করতে গিয়েও ঘুমায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা দেখতেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন দায়িত্ব পালন করছেন, তার চেয়ে 1000 গুণ ভালো আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেখাবো। একসময় নাহিদ, আক্তার, আসিফরা আপনাদের সহকর্মী ছিল, কিন্তু তাদেরকে কেন এক প্ল্যাটফর্মে রাখতে পারলেন না? বাংলাদেশের যে রাজনৈতিক কালচার প্রেক্ষাপট বা বিশ্বব্যাপী যে রাজনৈতিক কালচার বা প্রেক্ষাপট, সেক্ষেত্রে প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটাকে আমরা বলি, যেটার বাংলা অর্থ হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব, নানান রকমের বিষয় থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দেখছেন যে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দল থেকে নতুন দল তৈরি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক গ্রুপ থেকে বের হয়ে গিয়ে নতুন রাজনৈতিক গ্রুপ তৈরি হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও এরকম দেখবেন যে অনেক রাজনৈতিক দল থেকে অনেকেই বের হয়ে গেছে বা গ্রুপ বের হয়ে গিয়ে নতুন দল করেছে, গ্রুপ করেছে। তো ঠিক তাদেরও মনে হচ্ছিল যে যারা হয়তো ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে গিয়ে হয়তো বেটার কোনো কিছু করবে বা করতে পারবে, সেই জায়গা থেকেই আসলে চলে যাওয়া। ভিপি নূর বা আপনারা কি নতুন দল এনসিপিতে একত্রীভূত হতে চেয়েছিলেন? একত্রীভূত বলতে বিষয়টা ওইরকম না। একত্রীভূত বলতে একটা সেন্স যেটা সবার ভিতরেই কাজ করে, যে তরুণদের একসাথে কাজ করা দরকার। আর তারুণ্যের শক্তি যখন বিভাজিত থাকে, তখন অসাধ্যকে সাধন করা যায় না, বা দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে বৃহদর্থে কাজ করা যায় না। আর আমরা যেহেতু এই কোটা সংস্কার আন্দোলনের পায়োনিয়ার, সেই 2018 সাল থেকে 2024 সালে এই কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, তারপরে যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদের অগ্নিশিখাকে চালু রাখা, আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা শিক্ষার্থীদের সাথে, দেশের সাথে কথা বলতে গিয়ে জেলে গিয়েছি, আমাদেরকে জেলে পড়েছে শেখ হাসিনা। সেখান থেকে সরাসরি আমরা আবার এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি। আমরা আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে গিয়েছি, সেখান থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি। প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ কিন্তু আমরা থামিয়ে দিইনি, এবং এটা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীর ভিতরে একটা বিপ্লবের জাগরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের ভিতরে একটা বিপ্লব তৈরি করেছিল মনোজগতের ভিতরে, যেটারই আসলে আমরা বলবো যে বার্স্ট আউট হয়েছে। এই বিস্ফোরণ ঘটেছে এই 24-এর গণ অভ্যুত্থানের সময়। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এই যে টিম বা এই সময়ের যে তরুণরা রাজনীতিমুখী হয়েছে, প্রতিবাদমুখী হয়েছে, দেশের জন্য কিছু করতে চায়, তাদের একসাথে কাজ করলে সেটা ভালো কিছু হবে। সেই জায়গা থেকে আলোচনা যেভাবে শুরু হয়েছিল যে 18 থেকে 24 বিশেষ করে সবাই একসাথে যদি কোনো একটা প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়, পাশাপাশি আরও যে তারুণ্য নির্ভর রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে, রাষ্ট্র সংস্কার, দেশের সংস্কার, দেশের কাঠামোগত পরিবর্তনের মৌলিক বিষয়গুলো যাদের এজেন্ডার ভিতরে রয়েছে, তাদেরকে সাথে নিয়ে একটি দল করা যায় কিনা, সেই আলোচনার প্রেক্ষাপটে এসেছিল যে হ্যাঁ, বৃহৎ স্বার্থে আমরা তাহলে একসাথে কাজ করার জন্য আমরা আগ্রহী আছি বা আমরা রাজি আছি। বিষয়টা আসলে ওইরকম। এখানে ব্যানারটা বিষয় ছিল না। তখন আমরা বৃহৎ স্বার্থে ব্যানার, দল, এগুলো কোনো বিষয় ছিল না। আমরা সেটা স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত ছিলাম। অন্তর্বর্তী সরকারে থাকা 2 জন ছাত্র উপদেষ্টাকে কেন পদত্যাগ করতে চাচ্ছিলেন বা চাচ্ছেন? দেখেন, আপনি শুরুতে যে প্রশ্নটা করেছেন যে আসিফ, আক্তার তারা কেন বের হয়ে গেছিল, সেটা তো বললাম যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা আছে। ঠিক একইভাবে এখন আপনি যদি দেখেন যে একটা বৃহৎ আন্দোলন হলো, সেই আন্দোলনটা যে প্ল্যাটফর্মে হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই প্ল্যাটফর্মে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরাই এটাকে আমরা ফরমেট করি, এবং সেখানে কমিটির ভিতরে বিভিন্ন ছাত্র সংগঠনের রাজনৈতিক ছাত্র নেতৃবৃন্দ ছিলেন। আসিফ মাহমুদ উনি আগে ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন, তারপরে ওনারা ছাত্র শক্তি গঠন করেন, ঢাবি শাখার আহ্বায়ক ছিলেন উনি যখন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক। সেই সময় নাহিদ ইসলাম উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন
উনি যখন সমন্বয়ক, তখন উনি ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব। ঠিক ওই কমিটিতে কিন্তু ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতারাও ছিল, কেন্দ্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রত্যেকটা জেলায়। যখন উপদেষ্টা নিয়োগ করা হলো, এবং তখন কিন্তু তারা কেবলমাত্র এই ছাত্র শক্তির বলয়ের যারা আছেন, আসিফ, নাহিদ এবং মাহফুজ আলম, তারা উপদেষ্টা হলেন। বাকি ছাত্র অধিকার পরিষদ বা আরও যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্র শিবির, ছাত্র দল, ইউনিয়ন, ফেডারেশন, এছাড়া আরও যে অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠন, তারাও তো এই আন্দোলনের স্টেক ছিলেন। তাদের কাউকে কিন্তু উপদেষ্টা হিসেবে নেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা যে জিনিসগুলো দেখলাম, যে ওনারা শুরুতে অরাজনৈতিক কথা বললেও পরবর্তীতে এই অরাজনৈতিক ভাষাটা ব্যবহার করে ওনারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে ওনারা বের করে দিলেন। ওনারা যে বিভিন্ন সংস্কার কমিশন করলেন, সেই কমিশনগুলো থেকে রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিদেরকে বের করে দিলেন। ওনারা যে উপদেষ্টা, সেখানে তারা বললেন যে এখানে নিরপেক্ষ অরাজনৈতিক প্রতিনিধিদেরকে এখানে নিতে হবে, সেখানে অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিদেরকে তারা নিলেন না। এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে এই কথাগুলো বলে মূলত তারা অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনকে রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কারের কাছ থেকে কৌশলগতভাবে দূরে রাখলেন। এবং ওনাদের যে একটা ইন্টেনশন ছিল আগে থেকে, যেটা আমরা জানতাম, অন্যরা জানতো না, রাজনৈতিক দল গঠন করা, সেই ইন্টেনশনটাই ওনারা পরে গিয়ে বাস্তবায়ন করলেন, যেটা আমরা দেখলাম। এবং তারা এরকম ভয়ঙ্কর কাজ করেছে, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে অফার করেছে যে আপনারা যদি আমাদের সাথে থাকতে চান তাহলে আপনাদেরকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে থাকতে হবে, ব্যানারে, প্ল্যাটফর্মে। পদত্যাগ করলে তাহলে আমরা সংস্কার কমিশনে আপনাদেরকে দিব, পদত্যাগ করলে তাহলে আমরা আমাদের রাজনৈতিক দলে আপনাদেরকে নিব। এখন কথা হচ্ছে 5 আগস্টের আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আমরা গঠন করলাম, তখন তো আপনারা কোনো ছাত্র সংগঠনের নেতাদেরকে বলেন নাই যে ইয়ামিন ভাই ছাত্র অধিকার পরিষদ থেকে যারা আসতেছে তাদেরকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে আসতে বলেন, বা রাকিব ভাই ছাত্রদল থেকে যারা আসতেছে তাদেরকে পদত্যাগ করে আসতে বলেন, জাহিদ ভাই ছাত্র শিবির থেকে যারা আসতেছে তাদেরকে পদত্যাগ করে আসতে বলেন। ছাত্র শক্তি থেকে যে আপনারা গেছিলেন, আপনারা কি পদত্যাগ করে গেছিলেন? যান নাই তো। বরং আপনারা একই সাথে ছাত্র শক্তির পদধারী ছিলেন, রাজনৈতিক ছাত্র সংগঠনের, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। ঠিক এই দুইটা পরিচয়কে সাথে করে নিয়ে গিয়ে আপনারা মানুষের চোখে ধুলা দিয়ে আপনারা নিরপেক্ষ, আপনারা ছাত্রদের প্রতিনিধি সেজে আপনারা গিয়ে হয়েছেন উপদেষ্টা। এখন তো আপনাদের সেই ইন্টেনশনটা মানুষের সাথে সামনে প্রকাশ্য চলে আসছে, আপনারা প্রকাশ করতেছেন। একটা বাস্তবতা কি, যে মানুষ বা আমরা শুরুর দিকে কিছু বলিনি, আমরা বিশ্বাস করেছি যে ঠিক আছে তারা গিয়েছে, তারা সবাইকে সাথে করে নিয়ে কাজ করবে। দেখেন, বিশ্বের প্রত্যেকটা দেশে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে, বিপ্লবের যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো থাকে, তারা মিলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের কাজ করে। আমাদের দেশে এটা হলো না। কেন হলো না? একমাত্র এর জন্য দায়ী হচ্ছেন আমাদের এই যে রাজনৈতিক উচ্চাভিলাষী উপদেষ্টারা, এবং তাদেরকে সমর্থন দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আমি এখনও মনে করতেছি ওনাকে ভুল বোঝানো হচ্ছে। উনি ওনাকে মিসগাইড করা হচ্ছে, দায়ী তো তারা। নাহলে আমরা সকল রাজনৈতিক শক্তি, জাতীয় ছাত্র কাউন্সিল করে বা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাতেই সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ, ক্যাম্পাস বিনির্মাণ, ছাত্র রাজনীতি বিনির্মাণ, শিক্ষা সংস্কার, দেশ গঠনে আমরা কাজ করতাম। নিজেদের ভিতরে বিপ্লবী শক্তিদের ভিতরে হানাহানি কাটাকাটি হতো না। জাতীয় পর্যায়ে জাতীয় ঐক্য সরকার বা বিপ্লবী সরকার হতো। যারা আসতে চাইতো না তাদের কথা বাদ, কারণ আমাদের কমিটমেন্ট ছিল রাষ্ট্র ব্যবস্থার গুণগত সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। যারা আসতো না আমরা দেখতাম তারা কারা। কিন্তু এখন আপনারা তো এখানে একটা বিভাজন তৈরি করলেন। ওনারা বলতেছেন যে বিএনপি জাতীয় সরকার করতে দেয় না, বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না, বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগ চায় না। বিএনপির ঘাড়ে বন্দুক রাখতেছেন, রেখে আপনাদের যে রাজনৈতিক দল গঠন করার যে একটা সুযোগ, সেটাকে আপনারা জায়েজ করতেছেন। কেন? বিএনপি ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই, বিপ্লবে আর কেউ অংশগ্রহণ করে নাই। তাদেরকে আপনারা ডাকছিলেন যে আসেন আমরা রাষ্ট্র সংস্কার করি? ডাকেন নাই তো। দেখেন, 21 জন উপদেষ্টা, 23টা মিনিস্ট্রি এখনও খালি। তাহলে বাংলাদেশে কি আর কোনো উপযুক্ত যোগ্য বিপ্লবী তরুণ প্রবীণ নাই? এখন
আমাদের হাতে যাদের রাজনৈতিক হাতে ঘড়ি, আমাদের হাতে যাদের রাজনৈতিক দীক্ষা, হ্যাঁ, নতুন ছাত্র সংগঠন খুলেছে মনে হয় 7-8 মাস, 1 বছরও হয় নাই। তার আগে তো পুরো পিরিয়ড 4-5 বছর ছাত্র অধিকার পরিষদের কাছ থেকেই আমরা তাদেরকে রাজনীতি শিখেছি। তারা যদি উপদেষ্টা হতে পারে, আমরা কি দেশ চালাতে পারবো না? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি তো মানে প্রেস ব্রিফিং করতে গিয়েও ঘুমায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা দেখতেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন দায়িত্ব পালন করছেন, তার চেয়ে 1000 গুণ ভালো আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেখাবো। আমি আকাঙ্ক্ষা লোভের জায়গা থেকে বলতেছি না, আমি চ্যালেঞ্জ করতেছি তাদেরকে যে আপনারা যেভাবে রাষ্ট্রটা, আপনারা আত্মবিশ্বাস থেকে তাদেরকে চ্যালেঞ্জ করতেছি যে আপনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনারা যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছেন, তাদের অধিকাংশই রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই, প্রশাসনিক কোনো অভিজ্ঞতা নাই, না বিপ্লবের স্পিরিটকে ধারণ করে তাদের সেরকম সক্ষমতা আছে, না তাদের আপনার হচ্ছে শারীরিক সেরকম কোনো ফিটনেস আছে। তো এটা তো একটা রাষ্ট্র ব্যবস্থা, এটা তো ছেলে খেলার বিষয় না।